আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ে 59 এবং 60 নাম্বার পেজের সমাধানে আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ জাবির আল গাজী, এসটিএম টিচার, কৃষ্ণা স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। এই 59, 60 নাম্বার অনুশীলনী প্রশ্নগুলো তোমাদের রয়েছে বিজ্ঞান বইয়ে চতুর্থ অধ্যায়ে, অর্থাৎ পদার্থ যে অধ্যায়টি রয়েছে সেখানে 1 থেকে 3 নং অধ্যায়ের কোশ্চেনগুলোর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে আসবেন। আসুন শুরু করা যাক। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। প্রথম কোশ্চেনটি ছিল কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়? এই সঠিক উত্তর হবে ঘ, নির্দিষ্ট আয়তন আছে। অর্থাৎ তোমাদের বইয়ে ছিল কয়ে ছিল ওজন আছে, ক্ষয়ে ছিল নির্দিষ্ট ওজন আছে, গয়ে ছিল নির্দিষ্ট আকার আছে এবং ঘ হচ্ছে নির্দিষ্ট আয়তন আছে। সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে পদার্থের অবস্থা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 2টি। এরপর 3 নম্বর কোশ্চেন রয়েছে পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্যে মিল আছে? পানি এবং বায়ুর মধ্যে কোন বৈশিষ্ট্যে মিল আছে? এটার উত্তর হবে খ নাম্বার, নির্দিষ্ট ওজন আছে। পানি এবং বায়ুর উভয়ের কি নির্দিষ্ট ওজন আছে। এরপর শূন্যস্থান পূরণ প্রথমটি হয়েছে ক নাম্বার হচ্ছে কয়ের উত্তর হবে বাড়বে। প্রশ্নটি ছিল অর্ধেক পানি সহ একটি গ্লাসে 1 টুকরা পাথর ফেললে গ্লাসে পানির উচ্চতা ড্যাশ, গ্লাসে পানির উচ্চতা কি হবে? বাড়বে। খ নাম্বারের উত্তর হচ্ছে কঠিন। প্রশ্নটি ছিল রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি কঠিন পদার্থ, ড্যাশে হবে কঠিন। গ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে 3। প্রশ্নটি ছিল এরকম প্রকৃতিতে পানি ড্যাশ অবস্থায় থাকে? উত্তর হচ্ছে 3 অবস্থায় থাকে। ঘ নম্বরের উত্তর হচ্ছে চুম্বক। কোশ্চেনটি ছিল লোহা জাতীয় পদার্থ এক ধরনের ড্যাশ পদার্থ? উত্তর হচ্ছে চুম্বক পদার্থ, অর্থাৎ শূন্যস্থানে চুম্বক বসবে। তাহলে শূন্যস্থানে প্রথমটি অ্যান্সার হচ্ছে বাড়বে, দ্বিতীয়টি অ্যান্সার হচ্ছে কঠিন, তৃতীয়টির অ্যান্সার হচ্ছে 3, চতুর্থটির অ্যান্সার হচ্ছে চুম্বক। এরপরে কোশ্চেন ছিল তোমাদের বইয়ের 59 নম্বর পেজে ডান এবং বাম মিল। সঠিক অ্যান্সারগুলো দেখে নাও। ক নাম্বার হচ্ছে তুলা, ওজন কম। খ নাম্বার হচ্ছে বরফ কঠিন। গ নাম্বার হচ্ছে দুটি চুম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ করে এবং ঘ নাম্বার হচ্ছে ফুটবল গোলাকার। এই ছিল মূলত 59 নম্বর পেজের তোমাদের সমাধান। এখন আসলে 60 নম্বর পেজে। আর নম্বর হচ্ছে কি লোহা চুম্বক পদার্থ। এখন আসলে 60 নম্বর পেজে প্রথম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে অচুম্বক পদার্থ বলতে কি বোঝায়? উত্তর, অচুম্বক পদার্থ বলতে সেসব পদার্থকে বোঝায় যেসব পদার্থ চুম্বক কাছে টানে না, অর্থাৎ চুম্বক দ্বারা যেসব পদার্থ আকর্ষিত হয় না সাধারণত সেগুলোকে আমরা অচুম্বক পদার্থ বলি। এখানে বলা হচ্ছে সাধারণত লোহা জাতীয় পদার্থগুলোকে কি করে? চুম্বক কাছে টানে। কয়েকটি অচুম্বক পদার্থ উদাহরণ হচ্ছে প্লাস্টিক, কাঁচ, তামা, সোনা ইত্যাদি। দেখবা যাদের বাসায় কাঁচ আছে বা প্লাস্টিক আছে, একটা সামনে চুম্বক নিয়ে আকর্ষণ করবা, দেখে আকর্ষণ করে না। এরপর দ্বিতীয় নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, একটি দণ্ড চুম্বক কখন অপর একটি দণ্ড চুম্বককে আকর্ষণ করে? উত্তর, একটি দণ্ড চুম্বক তখনই অপর একটি দণ্ড চুম্বককে আকর্ষণ করে যখন তার বিপরীত মেরুগুলো একে অপরের সম্মুখে আসে, অর্থাৎ কি তার বিপরীত মেরুগুলো, মেইন পয়েন্ট হচ্ছে কি বিপরীত মেরুগুলো একে অপরের সম্মুখে আসে। অর্থাৎ একটি উত্তর মেরু যদি অপরটি দক্ষিণ মেরুর সামনে আসে তাহলে তার একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। অর্থাৎ একটা চুম্বকের উত্তর মেরু এবং আরেকটা চুম্বকের যদি দক্ষিণ মেরু পরস্পর সামনাসামনি আসে তখন তারা শুধুমাত্র আকর্ষণ করবে। উদাহরণ এখানে বলা হয়েছে যদি দুটি দণ্ড চুম্বকের একটি উত্তর মেরু এবং অপরটি দক্ষিণ মেরু একে অপরের সামনে আনা হয় তাহলে কি করবে? তারা পরস্পর আকর্ষণ করবে। এখানে কিছু তোমার হিন্টস দেওয়া হয়েছে, তারপর এখানে আন রাখলেও চলবে তোমাদের মনে রাখার জন্য। অর্থাৎ বিপরীত মেরু কি করে? আকর্ষণ করে, আর একই মেরু কি করে? বিকর্ষণ করে। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। এই নাম্বার 3 নম্বর এবং সেই সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? অর্থাৎ আমরা যে বেলুনে ফু দিই তার ফলে বেলুনটা ফুলে যায় কেন? এর উত্তর হচ্ছে তখন কি হয়? তখন আমাদের ফুসফুস থেকে বাতাস বের হয়ে বেলুনের মুখে প্রবেশ করে। আমাদের মুখের যে বাতাসটা রয়েছে সেটা কি করে? বেলুনে প্রবেশ করে। এই বাতাস বেলুনের ভিতরে কি করে? চাপ সৃষ্টি করে। অর্থাৎ বেলুনের ভিতরে চাপ সৃষ্টি হয়। এর ফলে কি হয়? বেলুনের ভিতরে আয়তন বেড়ে যায়, ফলে বেলুন ফুলে যায়। অর্থাৎ দেখো আমরা যখন ভাত খাই, সাপোজ ভাত খাইলাম, খাওয়ার পর কি হচ্ছে? পেটের ভিতরে ঢুকতেছে না? পেটের ভিতরে ঢুকলে কি পেটটা একটু বড় হয় না? বড় হলে কি হবে? পেটের ভিতরে আয়তন বাড়ে। ঠিক তেমনি আমরা বেলুনের ভিতরে যদি আমরা কোনো বাতাসই
বাতাস দেওয়ার ফলে কি হবে, বেলুনের ভিতরে একটা চাপ সৃষ্টি হবে, সেই চাপের ফলে কি হবে, বেলুনটা একটু ফুলে যাবে, তার আয়তন বাড়বে, আয়তন বাড়লে ফুলে যাওয়া বলা হচ্ছে। এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, ৬০ নম্বর পেজে আছে ক নাম্বার, দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ ৩টি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি। এখানে উত্তর হচ্ছে কি, 3টি বস্তুর নামের মধ্যে প্রথমটি দেওয়া হয়েছে ছুরি, দায়িত্বশীল ব্যবহার হচ্ছে অর্থাৎ কিভাবে ব্যবহার করতে হবে। ছুরি সতর্কতার সঙ্গে ব্যবহার করব, খেলার জন্য কখনোই ব্যবহার করব না, অর্থাৎ ছুরি দিয়ে, অর্থাৎ তোমরা যারা ছোট আছো অবশ্যই কখনো খেলার ছলে ছুরি দিয়ে ব্যবহার করবে না। ব্যবহার শেষে কি করতে হবে, নিরাপদ জায়গায় রেখে দিতে হবে, কেননা ছুরি খুব শান্ত ধারালো হয়ে থাকে, এর ফলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এরপর হচ্ছে আরেকটি হচ্ছে কি, ব্যবহার করি কাচের জার বা বোতল বা পাত্র, দায়িত্বশীল ব্যবহার হচ্ছে কাচের জার সাবধানে ব্যবহার করব যাতে কি করে এগুলো না ভেঙে যায়, অর্থাৎ কি কাঁচ খুব সহজে ভেঙে যায়, সো এগুলো ব্যবহারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। হাত দিয়ে পিছলে পড়ার মতো পরিস্থিতি এড়িয়ে চলবো, অর্থাৎ এমন জায়গায় রাখতে হবে যেখানে দেখি সাধারণত ধরা যায় না এবং পড়ে গিয়ে যাতে পিছলে যায়, ভেঙে না যায়, ভেঙে গেলে বড়দের জানাবো, অর্থাৎ যদি কোনো কারণে কাঁচ ভেঙে যায় তাহলে অবশ্যই কিন্তু বড়দের সাহায্য নিতে হবে, কেননা ওই কাঁচ ভাঙার উপর দিয়ে তুমি হাঁটো বা নিচে ধরতে চাও তাহলে কি হাত বা পা তোমার কেটে যেতে পারে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে গরম বস্তু, যেমন চুলা, গরম পানির পাত্র, দায়িত্বশীল ব্যবহার হচ্ছে গরম পানির কাছে সাবধানে থাকবে, অর্থাৎ গরম পানি কি করা যাবে না, সাবধানে থাকতে হবে, বড়দের অনুমতি ছাড়া কি গরম পানি স্পর্শ করবো না, দাহ্য বস্তু গরম জিনিসের কাছে রাখবো না, অর্থাৎ দেখো যদি তুমি গরম পানি কাছে রাখো, যদি অ্যাক্সিডেন্টালি যদি গরম পানিটা পড়ে যায় তাহলে কি তোমার শরীরে কি হতে ফোসকা পড়ে যেতে পারে বা বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আর হচ্ছে দাহ্য বস্তুগুলো কি গরম পানির কাছে রাখা যাবে না, তো যেগুলো কি পুড়ে সাধারণত। আর খ নম্বর প্রশ্ন হচ্ছে, উপরের ছবিতে যে পদার্থ আছে তার তালিকা করি এবং পদার্থের অবস্থানের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করি। তোমাদের বইয়ে দেখবা ৬০ নম্বর পেজে কিছু ছবি দেওয়া আছে, সেগুলো অর্থাৎ আমরা জানি পদার্থ ৩ অবস্থায় থাকে, কঠিন, তরল এবং বায়বীয়। এই ৩ অবস্থার উপর ভিত্তি করে তোমাদের বইয়ে মোট কতগুলো ছবি আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ 11 ১২টি ছবি দেওয়া আছে। এই ১২টি ছবি কোনটি কঠিন পদার্থের মধ্যে পড়ে, কোনটি তরল এবং কোনটি বায়বীয় পদার্থের মধ্যে পড়ে, সেখানে শ্রেণী বিভাগ করতে হবে। প্রথমে দেখো কঠিন পদার্থের মধ্যে পড়েছে তোমার ফ্যানের ছবি দেওয়া আছে, পুতুল, গ্যাসের চুলা, মার্বেল পাথর, বই, পাথর, কাচের জার এবং ছুরি, এগুলো হচ্ছে কঠিন পদার্থ, যেগুলো কি তোমার নির্দিষ্ট আকার, আয়তন এবং নির্দিষ্ট স্থান দখল করে। এরপর হচ্ছে তরল পদার্থ, তরল পদার্থ তেল, পানি, ফলের রস, আর বায়বীয় পদার্থ হচ্ছে ফ্যানের বাতাস, জলীয় বাষ্প। বন্ধুরা, এই ছিল মূলত আজকে আমাদের বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় বইয়ের বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায়ের অনুশীলনী কোশ্চেনগুলোর সমাধান, অর্থাৎ ৫৯ এবং ৬০ নম্বর পেজ ২০২৫ সালে বই অনুসারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।